নমস্কার সবাইকে, শুভ সকাল বন্ধুরা। নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। দেখো, এখানে কিন্তু প্রথমেই আমার ভিডিও ছিল, ভিডিওটা ভালো আসেনি বলে বা কোনো একটা কারণে ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আর এমনি বাপি জামা কাপড়গুলো কাচ্ছিল আর আমি সেগুলোকে মেলে দিচ্ছিলাম। আর বললাম না, আগের দিন তো তোমরা দেখলে আমি হসপিটাল থেকে গেলাম, খুব বৃষ্টি, আজকেও বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি। আকাশটা একদম পাহাড়ের এখানে পুরো মনে হচ্ছে ধুমো উঠছে, এত আকাশ মেঘ অন্ধকার। আর এখন বাজে মাত্র 6:30, কারণ কালকে রাতে ঘুম হয়নি। হঠাৎ করে রাত 2টোর সময় রিমির মুখ দিয়ে বিলাট বেরোচ্ছিল, দাঁতের গোড়া দিয়ে, জানি না কী কারণে। অনেক চেষ্টা করে পরে 3টের সময়, 3:30 দিকে বন্ধ হয়েছে, কিন্তু ঘুম আর হয়নি। যেহেতু তখন দেখলাম 3:30 পৌনে 4টে বেজেই গেছে, তা ভাবছি যে আর ঘুমাবো না, 5টার সময় তো উঠতেই হবে। তারপরে মোবাইল দেখছিলাম। আর 5টার সময় রিমির জন্য ভাত তরকারি রান্না করা হয়ে গেছে। আর যেহেতু 6:30 বাজে, রিমির বাপি উঠে গেছে, আবার 7:30টার সময় দুধ আনতে যাবে। তা বললাম যে অনেকটাই জামা কাপড় ছিল, চলো দুজন মিলে কেচে আসি। আসার পরে ও দুধ আনতে চলে গেল আর আমি এইদিকে রুটি করতে চলে আসলাম। রুটি চাটা রিমির বাপি আর আমি খাই, আর রিমি তো রুটি ভালোবাসে না, ওর জন্য আবার প্রেশারে অল্প কটা ভাত আর তরকারি ওর জন্য করতে হয়। এই হচ্ছে আমাদের সকালবেলায় রান্নাবান্না। আর এদিকে রুটি করা হয়ে গেলো, আর রান্না তো আগেই হয়ে গেছে, জামা কাপড়ও কাচা হয়ে গেছে, ঘর পরিষ্কারও হয়ে গেছে মোটামুটি সব কিছুই। তা এইদিকে আমি ভাবলাম সব কিছু মুছে পয় পরিষ্কার করে নিই। একটা পাশের গ্যাসে রিমির জন্য জল ফুটিয়ে নিলাম, কারণ রিমি তো তোমরা জানো রিমি গরম জল খেতে হয়। শুভ সকাল সবাইকে। কালকে রাতে জানো কি হয়েছে, রিমির হট করে রিমি আর আমি তো উপরে শুই, ওর বাপি তো নিচে থাকে, ওর সাথে আমি না শুলে ওর ঘুম হয় না। প্রথমে আমি এখানে আলাদাই শুতাম যাতে আমার নিঃশ্বাস ওর গায়ে না পড়ে। তারপরে 1 সপ্তাহ মতন, তারপরে আমরা মা মেয়ে সবসময় তো একসাথেই থাকি। আর রিমির কালকে হট করে রাত 2টোর সময়, 2:32 বাজে, মোবাইল আলোটা জ্বালিয়ে দেখি 2:32 বাজে, হট করে দেখি ওর মুখের সামনে না রক্তর দলা, আর পুরো মুখ দেখি লাল হয়ে গেছে। তা হট করে দেখি ওরকম। তো তারপরে সেই 2:32-এর সময় আমি তো পুরো রেডি হয়ে গেলাম হসপিটালে যাব বলে, ওর বাপিও রেডি হয়ে গেল। তারপরে এই কলগেট সেই কলগেট, ও যেটা বিএমটি রুমে যেই কলগেট ব্যবহার করতো সেই কলগেটই ওর বাপি আবার আনলো। তারপরে এই কলগেট সেই কলগেট দেওয়ার পরে মাউথ ওয়াশ করানোর পরে তারপরে দেখি না আস্তে আস্তে দেখি 3টের মধ্যে দেখি বন্ধ হয়ে গেল। তারপরে আর যায়নি। বললাম না, আমরা সারাক্ষণ যে কি টেনশন আর কি চিন্তায় থাকি। তা আমি এবার সকালবেলা গিয়ে সৃষ্টির মাকে আর ঐশ্বরিয়ার মাকে বলছিল মাউথ ওয়াশ আনিয়েছি। হ্যাঁ, মাউথ ওয়াশ করিয়েছি, বারবার মাউথ ওয়াশ করাচ্ছিলাম, 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে, তা আর জল দিয়ে করাচ্ছিলাম। তা বললো যে এখন আজকে তো শুক্রবার হয়ে গেছে, আজকে তো দাঁতের ডাক্তার বললেই তো পাবো না, তা আবার সেই অ্যাপয়েন্টমেন্ট দেবে হয়তো সোমবার মঙ্গলবার। তা কাল সোমবারে তো আবার ডাক্তার, মঙ্গলবারেও ডাক্তার আছে। তারপরে যেহেতু এখন হয়নি আর হলে তো এর জন্যই তো এখানে আমাদেরকে যে সবারই বিএমটি পেশেন্টদের এই কারণেই তো এখানে 3 মাস রাখে, এই কারণে যে রাত বেরাতে কিছু হলে যাতে সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে ভর্তি হয়ে যেতে পারি। তো যেহেতু কালকে দেখলাম না বন্ধ হয়ে গেল, তারপরে সকাল থেকে 2-3 বার মাউথ ওয়াশ করলো, গার্গল করলো। তা দেখি আর ঠাকুরের আশীর্বাদে কিছু হয়নি। কিন্তু সেই যে আমাদের 2:32-এর সময় ঘুম ভেঙেছে, আর ঘুম আসে না। এর জন্যই তাড়াতাড়ি গিয়ে ওই রান্নাবান্না করে কাপড় চোপড় কাচা হয়ে গেলো, যে রিমির বাপি এখন বাজার করে আসলো, সবই ঘরে বাড়ন্ত ছিল। আর রিমি এখন চা বিস্কুট খাচ্ছে বিরাজ করে। গুড মর্নিং বলো। এদিকে রিমির বাপি কিন্তু বাজার করে চলে এসছে, ঘরে সবই বাড়ন্ত ছিল, সব নিয়ে এসে ঝিঙে, তারপরে লাউ, লেবু, রিমির জন্য ফল, বেদেনা, যা যা লাগে। আর আমি কিন্তু ভয়েসটা হসপিটালে দিচ্ছি, কারণ কালকে আমার ভিডিওটা এডিটিং করা ছিল, শুধু ভয়েসের জন্য আমি দিতে পারিনি, ভাবতে পারিনি যে ওই রাতে রিমির এরকম হয়ে যাবে। তার জন্য আমি হসপিটালে ভয়েসটা দিচ্ছি। ভুলভ্রান্তি হলে কিছু আমাকে ক্ষমা করে দিও। তা ভিডিওটা আগেই করা ছিল, শুধু ছাড়ার অভাবেও ছাড়তে পারিনি। তাই সব সবজি নিয়ে এসে রিমির বাপি ঘরে সবই বাড়ন্ত ছিল, পুরো বাজার করে নিয়ে এসে। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, আগের দিন আমি মাথাও ঘষতে পারিনি, আজকে শুক্রবার, একবার সকালে স্নান হয়, আবার স্নান করে 12টার সময় রান্না করতে যাই। আর এদিকে দেখো কি রান্না করব, দুপুরে কি রান্না করব। আমি বললাম তুমি রিমিকে ওষুধটা খাইয়ে দাও 12টার মধ্যে, মেয়েকে স্নান টান করিয়ে কমপ্লিট করে দাও। কোনো দিন ও স্নান করায়, কোনো দিন আমিও স্নান করাই। এদিকে আমি প্রেশারে ডাল বসিয়ে দিলাম, আর ভাবলাম কি রান্না করব, নিরামিষ তো। তা উচ্ছে এনেছিল, সেই উচ্ছে দিয়ে একটু শুক্তো ডাল করলাম, মটরের ডাল, আর পেঁপে দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে একটু তরকারি। এই হচ্ছে রান্না। তার মধ্যে জিরে ফোড়ন, একটা লঙ্কা, একটা টমেটো দিয়ে তরকারি, আর শুক্তো ডাল। আর জানো তো রান্নার শেষে নিজেকে ভাত বেড়ে খেতে ইচ্ছা করে না, হয় রিমি, নাই রিমির বাপি ভাত
হাতটা বাড়ে বেশিরভাগই, আমিও বাড়ি মাঝে মধ্যে, কিন্তু ওরাই বেশি একটা বাড়ে। কারণ আমি ওদেরকে জল গুছিয়ে লেবু কেটে দিতে লবণ আনতে আনতে এরকম সময় নষ্ট হয়ে যায়। এর জন্য আমি বললাম তুমি বাড়ো, আমি হচ্ছে এগুলো গুছিয়ে দিচ্ছি। বলছে ঠিক আছে। খাওয়া দাওয়ার পরে দেখো রিমির বাপি নিয়ে এসে ফল কাটবে, একদিন আমি কাটি একদিন ও কাটে। আর ও কিন্তু সেরকম একটা ক্যামেরার সামনে আসতে চায় না, আমি ওকে জোর করে নিয়ে আসি, না ওরা আমাকে ক্যামেরা ধরে দেয়, যেটা করে সব কিছু নিজে একা একাই করতে হয়, না ক্যামেরা কোনো সময় ধরে দেয়, না ক্যামেরার সামনে সেরকম আসতে চায়। বলে তোমার ইউটিউব তুমিই করো, হচ্ছে আমাদের কোনো ব্যাপার নেই, কিন্তু আমি ক্যামেরা ধরে দিতে পারবো না, এইসব ওর বলে অসহ্য লাগে। বলে আমি সেরকমভাবে ভালো পারিও না। আমি বলি পারো না, তা একটু শেখো। বলেন না আমি শিখবো না। ওরা হচ্ছে শর্ট ভিডিও ভালো করতে পারে, তা আমি আবার শর্ট ভিডিও সেরকম একটা করতে পারি না। তা একদিন ও লেবু মানে ও ফল কেটে দেয়, একদিন আমি কেটে দিই। আমি বলি কি শুধু কি আমি একাই করব, মেয়ে তো তোমারও, তুমিও কষ্ট করো। তা বলে কি দাও আর কি করব। তা যাই হোক, বেশ মজা করেই দুজন মিলে, ও যদি না করে আমি তো করবো, আমি যদি না করি ও তো করবে। এই দুজন, একটা বাচ্চাকে মানুষ করতে গেলে মা বাবা দুজনই লাগে। আর এখন বর্তমানে রয়েছে, যখন থাকতো না, ও যখন ব্যাঙ্গালোর থাকতো তখন ব্যাপারটা আলাদা, তখন আমিই পুরো করতাম। আর দেখো বেদেনাটা আজকেই এনেছে, 60 টাকা নিয়েছে। পুরো বেদেনাটাই পচা, যতই কাটছে ততই পচা, পুরো বেদেনাটাই ফেলে দিতে হলো। তা আমি বলছি দেখো, যে দোকানদার সেও তো আর জানে না যে বেদেনাটা ভিতরে যেরকম পচা হবে, আর কি করা যাবে। পরে পুরো বেদেনাটাই ফেলে দিলাম। এদিকে দেখো বিকাল হয়ে এসে আমি এখন একটু রিমির জন্য গোলা রুটি বানাবো। ও একটু গোলা রুটি অন্য টাইপের বানাবে, কি বানাবে সেটা পরে দেখো। যেই বানাতে আসলাম অমনি না কারেন্ট চলে গেল। আর কি করবো, ঢেকে বাইরে গেলাম, কারণ ইন্ডাকশান ওভেনে কারেন্ট না থাকলে আর কী করে বানাবো, পুরো অন্ধকার। এদিকে সৃষ্টি, রাজ, রিমি ওরা খেলা করছিল টিভির রুমে, আমি পিছনের লাইটটা জ্বালিয়ে ক্যামেরাটা অন করেছিলাম, নাহলে পুরো অন্ধকার। দেখো ওই যে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছ, ওখানে যেই উপর থেকে ওই দিদিভাই এসছে, সেই আলোটা জ্বলে উঠেছে, মানে কি যাতে যদি চোর আসে ওটাই আর কি ফ্র্যাকচার করে, যে দেখো চোর এসছে এরকমভাবে। আর আমিও যখন মাঝে মধ্যে ভোরবেলা 5টার সময়, যেদিনকে আমার আউটডোর থাকে, ওপিডি আমরা কলকাতায় আউটডোর বলি, এখানে তো আমরা ওপিডি বলি। ওপিডির দিন ওরকম আমি যখন একা একা এরকম অন্ধকারের মধ্যে আসি না, এরকম সিসি ক্যামেরাটা না এরকম আলো জ্বলে ওঠে, আর তখন না ভয়, মানে চমকে উঠি, ভয় পেয়ে যায়। ওই দেখো কেউ যখন হট করে, এখানে আমি দাঁড়িয়ে আছি বলে তাই কিন্তু সিসি ক্যামেরাটা ওখানে ওরকম জ্বলছে, যে এইভাবেই তো চোর চোর ধরা পড়ে, যে সিসি ক্যামেরায় যে কেউ আসলো নাকি। তা আমি এরকম দাঁড়িয়ে আছি টিভির ঘরের সামনে, ওরা টিভির ঘরের ভিতরে রাজ, রিমি আর সৃষ্টি, আর আমি হচ্ছি এখানে। আর সেই কারেন্ট আস্তে আস্তে পুরো রিমির বাপি পরে কারেন্ট ঠিক করলো, কারণ সব ফ্লোরে কারেন্ট ছিল, এখানে কারেন্ট ছিল না। তা আমাদের জন্য গোলা রুটি বানালাম। আর রিমি দেখো এখানে মোবাইলে দেখে কি রান্না শিখেছে বাচ্চাদের জন্যে, তেল ছাড়া রুটি, গোলা রুটি। এবার ও সেটা দেখে ওরকম বায়না করছিল। তা যেহেতু আমরা একটু তেল দিয়ে রুটি বানিয়েছি, তাহলে তাওয়াটা তেল তেল ছিল, আর রিমি সেটার মধ্যে তেল ছাড়া বলছে দেখো আজকে আমি তেল ছাড়া রুটি বানাবো, কেমন হয় খেতে। তা ওর জন্যে ও এগুলো বানাচ্ছিল। সব তো আর খেতে পারিনি, 4টে না 5টা বানিয়েছিল, কিন্তু সব খেতে পারিনি, 2টো খেয়েছে। যাই হোক, ও বানাবে শখ, আর টাইম পাসও তো করতে হবে, কি করে টাইম পাস করবে। ঘরে তো সেরকম একটা পড়াশোনা বলতে, হ্যাঁ পড়াশোনা করে, প্রত্যেক দিনই 2বার করে পড়তে বসে। সেরকম তো যে না, ও একটা যে পড়ার চাপ, বাড়ির অনেক অনেক বই, সেইগুলো তো এখন নেই। যেইটুকু আছে ড্রয়িং করে, নাচ গান, এইভাবেই সময় কাটতে হয়। আর মায়ের সাথে একটু এইভাবেই সময় কাটতে হয়। এই তো হচ্ছে আমাদের জীবন। বন্ধুরা, রিমি আর রিমির বাপি খেতে গেছে, আমি আর খাইনি। ওই চা আর গোলা রুটি যে খেয়েছিলাম ওটাই। কেন যে রিমির কালকে রাতে ওরকম মানে হলো বুঝতেই পারলাম না, না দেখলাম মানে দাঁতের গোড়ায় কিছু না, যে কামড় টামড় লেগেছে যে ঘুমের চলে, এত ব্লিডিং হলো কেন বুঝতেই পারলাম না। তারপরে ভাবলাম যদি হট করে, তখনই বন্ধ হয়ে গেছিলো, কিন্তু তবুও একটা ভয়, মঙ্গলবার দিন আবার ব্লাড টেস্ট হবে, কত কালকে আবার অনেক, বললাম না 8,000 টাকার যে টেস্ট হয়েছিল, অনেক ব্লাড টেনেছে, অনেক পরীক্ষা হয়েছে কালকে। আবার সোমবারে আবার ফার্স্ট একটা সকালবেলা পরীক্ষা হবে, তারপরে ডাক্তার দেখবে 10:30টায় আলট্রাসোনোগ্রাফি আছে, মানে ওটা দেখবে ওখানে ইনফেকশন হয়েছে নাকি। মানে সোমবার অবধি মানে শরীর অস্থির 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 করছে, সোমবার অবধি কী রিপোর্ট আসবে। আমার এত কষ্টের ফল তোমরা তো সবই জানো। তা হচ্ছে, আর এদিকে মানে কি বলবো, এদিকে মানে আমার শ্বশুর বাবা ফোন করে, রিমি প্রত্যেক দিন 2বার 3বার ফোন করে,
রিমি হচ্ছে 2 বা 3 বার ফোন করে, উনিও ফোন করে, আমার সাথেও কথা হয়, খালি কয় কবে আইবি কবে আইবি কবে আইবি, এরকম বাংলাদেশের মানুষ তো এইভাবে কথা বলে। আমি খালি প্রত্যেক দিনই বলি 1 মাস পরে আসবো, এতদিন কষ্ট করেছো 1 মাস পরে। বাড়ির দিকেও টেনশন, রিমির টেনশন জানো, 100টা দিন কি করে পার করব, তার মধ্যে 70-75 দিন পার হয়ে গেছে, আর 20-25 দিন কিভাবে যে পার করবো শুধু সেই উনিই জানে, উপরওয়ালা। আর এইদিকে শ্বশুরের জন্যও টেনশান, এর দুয়ারে ওর দুয়ারে খাচ্ছে, এই স্কুলের ছেলেপেলের খিচুড়ি খাচ্ছে, এইভাবে চলছে একটা। সত্যি তো মানে বয়স্ক মানুষ 65 বছর হয়ে গেলে তার পরিস্থিতি কি হয়, ওই খালি প্রত্যেক দিন 3 বার 4 বার ফোন করবে, হ্যাঁ এলো তোরা কবে আসবি কবে আসবি। আমি খালি বলি, আমরা তো তুই করেই ডাকে, আমাদের 2 বউকেই তুই করেই ডাকে, আমাদের জ্যাঠা শ্বশুর জেঠি শাশুড়ি সবাই তুই করেই ডাকতো, আমাদের সব বাড়ির সব কটা বউকে তুই করে ডাকে। তা আমার জেঠি শাশুড়ি আমাদের 2 বউকেই তুই করে ডাকে, আমার শ্বশুর শাশুড়িও তুই করে ডাকে, মেয়ের মতন ডাকে। ওনার তো মেয়ে নেই আমার শ্বশুর শাশুড়ির, তা খালি বলে যে কবে আইবি কবে আইবি কবে আইবি। ওই একটা বাড়ির দিকে টেনশন, শ্বশুরের টেনশন, বয়স হয়ে গেছে, দোকানে একা একা থাকে, একা একা মানুষের, জানোই তো লাইসেন্সের বাইসেন্স নেই, ওনার জন্য সারাক্ষণ একটা টেনশন থাকে, বাড়ির দিকে একটা টেনশন থাকে, আর রিমির দিকে একটা টেনশন, সারাক্ষণ টেনশন আর টেনশন। তারপরে এই যে পল্লবেরও কি বলবো বলো, ওর ঠাম্মা ওর বাড়ির লোক ভিডিও দেখে, ওরও অবস্থা ভালো না। যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি পল্লবের কথা, এর জন্যই অল্প বলি। ওর বাড়ির লোক ভিডিও দেখে, ওর বাবা মার মুখে শোনা একটা অন্যরকম, আর আমার ভিডিওতে শোনা একটা অন্যরকম। যাই হোক, সবাই আশীর্বাদ করো, রিমিরও জানো সোমবারে সব কিছু ভালো হয়। আর এরকম যে রাত্রিবেলা রাত 2:30টার সময় যে এরকম মানে তখন 2:32 বাজে, এত কি করে মুখের থেকে মানে ব্লাড আসলো, এরকম দলা দলা হয়ে গেছিলো। সেই ব্লাড তো যেন ইউটিউবে দেখাতে নেই। হ্যাঁ, এবার হচ্ছে এত পরিমাণে যে কিসের থেকে আসলো, দেখলাম দাঁতের গোড়ার থেকেই মনে হয় এসছে, দাঁতের গোড়ার থেকে, কোনো জায়গায় কিচ্ছু হয়নি। তারপরে ভাবলাম তখনই যদি যাই, প্রায় 4 দিনে 30-40 হাজার টাকা বিল উঠে দেবে। এমনি এই মঙ্গলবার দিন ওপিডির দিন ডাক্তারকে বলবো যে এখানে তো এখনও 1.5 মাস থাকতে হবে, তার আগে একবার দাঁতের ডাক্তার দেখিয়ে নেবো, নিজের থেকে আগে সাবধান হয়ে যাবো। যেমন লিভারটা আগের থেকেই দেখাচ্ছি, তারপরে দাঁতের ডাক্তারও একবার মানে এই 1.5 মাস আছি, তার মধ্যে আমি নিজেই প্রফেসরকে বলবো যে স্যার এরকম, মানে রিমির যে বিক্রম স্যারকে বলবো যে হঠাৎ করে রাত্রিবেলা দেখলাম, তবুও একবার মানে যতই কিছু না হোক আমি সাবধান হয়ে যাব। এই মঙ্গলবার দিন ডাক্তারকে বলবো যে আমাকে প্রফেসরের অ্যাপয়েন্টমেন্ট দিন, আমি নিজের থেকে সাবধান হয়ে যাব, কিছু না হোক আগের থেকে সাবধান হয়ে যাব। একটার পর একটা এরকম কেন যে হচ্ছে জানি না। আর ওরা খেতে গেছে, আমি আর যাইটেই নি। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কালকে কোনো এক ভিডিওর সাথে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। আর পল্লবের আপডেট আবার কালকে দেব। ওর বাপি সকাল থেকে 3-4 বার ফোন করা হয়ে গেছে, তবু শোয়ার আগে আর একবার ফোন করব। ওদের বাড়ির লোকের ওর জেঠি একদিন ফোন করেছিল, কিন্তু সেই যদি ভিডিওটা দেখে, ওর জেঠি একদিন ফোন করেছিল, নাম্বারটা খুঁজেই পাচ্ছি না, অনেক দিন আগে ফোন করেছিল। আর আমিও তখন রিমির বিএমটির পরে ওপিডি, প্রথম যে ওপিডিগুলো চলছিল, তখন খুবই ব্যস্ত ছিলাম। যখন ও প্রথম আইসিইউতে যখন প্রথম গেল পল্লব, তখন ওর একটা পাশের বাড়ি জেঠি ফোন করেছিল, সেই নাম্বারটা আমি খুঁজেই পাচ্ছি না যে তার কাছে আমি ফোন করে কিছু কথা বলবো কি কিছু, সেরকম নাম্বারও খুঁজে পাচ্ছি না। পল্লবদের বাড়ির লোক কেউ যদি ভিডিও দেখো, আমার নাম্বারে অবশ্যই ফোন করো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই ঠাকুরের কাছে 2 হাত ভরে অনেক অনেক মন থেকে সবাই আশীর্বাদ করো পল্লবের জন্য, যেন মায়ের সন্তান মায়ের বুকে ফিরে আসতে পারে। আজ এইটুকুই বললাম, চলো আর কি বলবো।